প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। করোনাকালীন সময়ে আশা করি সতর্কতা অবলম্বন করেই চলছো। তো আজকে কলেজের শিডিউল অনুযায়ী অনার্স তৃতীয় বর্ষের সাথে আমার ক্লাস। অনার্স তৃতীয় বর্ষে তোমরা জানো যে আমি তোমাদের সাথে এপিডেমিওলজি কোর্সটা পড়াই। তো চলো আজকে আমরা কি পড়বো সেটা দেখে নিই এবং ক্লাসটা করি আজকের স্লাইডগুলো থেকে। ঠিক আছে, চলো ক্লাসের স্লাইডগুলোতে চলে যাচ্ছি। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটু আগেই বলেছি যে অনার্স তৃতীয় বর্ষের এপিডেমিওলজি কোর্সটা নিব, যেটা কোর্স কোড হচ্ছে 304। এবং ফর্মালিটি হিসেবে আমার পরিচয় দিচ্ছি, আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। প্রথমেই চলে যাচ্ছি আজকে ক্লাসে আমরা কি কি শিখবো সেটার একটা আউটলাইন দেখার জন্য। আমরা আজকে মোটামুটি কয়েকটা বিষয় দেখব। সেক্ষেত্রে যেগুলো দেখব তার মধ্যে রয়েছে স্মল স্যাম্পল অ্যাডজাস্টমেন্ট ফর এস্টিমেটরস অফ ওআর, তারপরে তার একটা এক্সাম্পল দেখব। তারপরেই চলে যাব কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্য এআর, আরএইচ এবং ইআর এর কনফিডেন্স ইন্টারভাল। তারপরে আমরা দেখব যে মেজার্স অফ ইফেক্ট, মেজার্স অফ পটেনশিয়াল ইম্প্যাক্ট। ঠিক আছে, এটারই দুটা ধাপ আমরা দেখব। তারপরে আমরা দেখব ডায়াগনোসিস টেস্টিং। আচ্ছা ঠিক আছে, তো চলো চলে যাই মূল পাঠ্যক্রমে। প্রথমেই আমরা দেখব স্মল স্যাম্পল অ্যাডজাস্টমেন্ট ফর এস্টিমেটরস অফ ওআর, অর্থাৎ অডস রেশিও। ঠিক আছে, দ্য এস্টিমেট অডস রেশিও, যেটা কিনা ডিফাইন করা হয়েছে এডি বাই বিসি দ্বারা, ইজ সামহোয়াট bias in small samples in that expectation of the sample distribution of OR is somewhat different than OR. ঠিক আছে, এখন এখানে এটাই বলতে চেয়েছে যে আমরা যদি স্মল স্যাম্পল নিই এবং স্মল স্যাম্পলের ক্ষেত্রে যদি অডস রেশিও আমরা এস্টিমেট করতে চাই, তাহলে সেটা আমার স্যাম্পল সেক্ষেত্রে যে স্যাম্পল ডিস্ট্রিবিউশন আমার এক্সপেকটেশনটা আমার হবে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে নর্মাল যে আমরা অডস রেশিও বের করবো সেটার থেকে। অর্থাৎ এক্ষেত্রে এই প্রবলেমটা আমার লার্জ স্যাম্পলের ক্ষেত্রে যে হয়ে থাকে, অর্থাৎ লার্জ স্যাম্পল থাকলে আমাদের কাজ করার যে একটা প্রবলেমটা হয়ে থাকে, সেই প্রবলেমটা দূর করার জন্য সাধারণত আমরা এই বিষয়টা আলোকপাত করে থাকি। ঠিক আছে, অর্থাৎ স্মল স্যাম্পল একটা অ্যাডজাস্টমেন্ট করে থাকি অডস রেশিও এস্টিমেট করার ক্ষেত্রে। ঠিক আছে, এখন জুয়েল নামা একজন যে কিনা এটার জন্য ইফেক্টিভ একটা অ্যাডজাস্টমেন্ট সাজেস্ট করেছেন, সেটা হচ্ছে অডস এস্টিমেটেড অডস রেশিও ফর স্মল স্যাম্পল ইকুয়াল টু এডি বাই বি প্লাস 1 সি প্লাস 1। এটা তোমার একটা মোস্ট ইফেক্টিভ অ্যাডজাস্টমেন্ট স্মল স্যাম্পলের জন্য। Since bias is not invariant, under the log transformation, we simply can't take the logarithm of odds ratio and expect to reduce the bias in estimating log of odds ratio. লগ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তোমার বায়াসটা পরিবর্তিত হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অডস রেশিওর যে লগারিদমটা সেটা নিতে পারি না। আর এই ক্ষেত্রে তোমার লগ অফ অডস রেশিওর বায়াসটা রিডিউস করার জন্য আমরা এক্সপেক্ট করে থাকি। সেক্ষেত্রে লগ অফ অডস রেশিওর জন্য আমার অ্যাডজাস্টমেন্ট টার্মটা হবে লগ অফ অডস রেশিও ইকুয়াল টু লগ অফ a প্লাস হাফ ইন্টু d প্লাস হাফ divided by d plus half into c plus half, and the corresponding estimated variance of log of odds ratio is পরের স্লাইডে দেখছি সেটা। এবং এক্ষেত্রে আমরা লগ অফ অডস রেশিওর জন্য একটু আগে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দেখেছি, কার জন্য? স্মল স্যাম্পলের অডস রেশিওর জন্য। আর এখন যদি আমরা স্মল স্যাম্পলের অডস রেশিওর লগারিদমের জন্য একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর চেয়ে থাকি বা অ্যাডজাস্টমেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে সেই টার্মটা হবে আমার এরকম, অর্থাৎ লগ অফ a প্লাস হাফ ইন্টু d প্লাস হাফ ডিভাইড বাই b প্লাস হাফ ইন্টু c প্লাস হাফ। আর সেক্ষেত্রে এই লগ অফ অডস রেশিওর জন্য এস্টিমেটেড ভ্যারিয়েন্সের ফর্মটা হবে
variance of log of odds ratio equal to 1 by a plus half plus 1 by b plus half plus 1 by c plus half plus 1 by d plus half. Then using this formula, confidence interval is estimated as before. তার অতঃপর আমরা হচ্ছে যে কনফিডেন্স ইন্টারভাল বের করে থাকি। গত ক্লাসে কিন্তু আমরা কনফিডেন্স ইন্টারভাল বের করা শিখেছিলাম অডস রেশিও আর রিলেটিভ রিস্কের জন্য। তো আমরা যদি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের যে হচ্ছে ফর্মুলাগুলো আছে এগুলা ব্যবহার করে আমরা খুব সহজেই অ্যাডজাস্টমেন্টগুলো করে নিতে পারি। সেক্ষেত্রে আমার অডস রেশিওর জন্য একটা অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা আছে, হচ্ছে লগ অফ অডস রেশিওর জন্য একটা অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা আছে, অতঃপর লগ অফ অডস রেশিও ভ্যারিয়েন্সের জন্য আমার এই যে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ফ্যাক্টরটা আছে। ঠিক আছে, আর এরপরে আমরা কনফিডেন্স ইন্টারভাল যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী ক্লাসে অডস রেশিওর জন্য যেভাবে কনফিডেন্স ইন্টারভাল বের করেছি, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ লগ অডস রেশিওর পরবর্তীতে কনফিডেন্স ইন্টারভালে যে সূত্র ব্যবহার করে কাজ করেছি, সেখানে জাস্ট ভ্যারিয়েন্স অফ লগ অডস রেশিওর মান বসিয়ে আমরা কনফিডেন্স ইন্টারভাল বের করে ফেলতে পারি। এখানে দেখো আমরা একটা এক্সাম্পল ব্যবহার করেছি। এখানে আমরা কিছু ভ্যালু ব্যবহার করেছি, অর্থাৎ এ বি সি ডি। এখানে আমরা কোনো 2x2 টেবিল আমি এখানে দেখাইনি। সেক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে চাইলে একটা 2x2 টেবিল করে নিতে পারো, যেখানে এ বি সি ডি বসিয়ে তোমার এ বি সি ডির জন্য কিছু মান তোমরা ধার্য করে নিতে পারো। এখানে আমরা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে এ বি সি ডি এর কিছু মান ধরে নিয়ে, হয়তো আমি ছকটা এখানে দেখাইনি, জাস্ট কিছু মান ধরে নিয়ে যে এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান, এগুলো হচ্ছে ধরে নিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেট করে জাস্ট দেখিয়েছি যে যদি আমার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে আসে বা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা যদি ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্স গুলা কিভাবে করবো বা ম্যাথগুলা কিভাবে করবো। গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে গত ক্লাসে তো অডস রেশিওর উপরে আমরা হচ্ছে বেশ কিছু জিনিস পড়েছি, সেখানে কনফিডেন্স ইন্টারভাল বের করেছি, এবং তোমরা সেখানে হচ্ছে 2x2 টেবিল থেকে কিভাবে আমরা হচ্ছে মানগুলো বের করে করি সেটা কিন্তু তোমরা অলরেডি দেখেছো। তারও আগে ক্লাসে আমরা হচ্ছে রিলেটিভ রিস্কের জন্য হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল বের করা দেখেছি, এবং সেখানে 2x2 টেবিল থেকে কিভাবে এ বি সি ডি এর মান নিয়ে কিভাবে মান বসে সেটাও আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে 2x2 টেবিলটা আর ওখান থেকে উঠিয়ে নিয়ে আসিনি, জাস্ট এ বি সি ডি এর মানগুলো হচ্ছে আরবিটারি কিছু ধরে নিয়ে হচ্ছে এখানে জাস্ট মানগুলো বসিয়ে যে ক্যালকুলেশনটা কিরকম হতে পারে একটা দেখিয়েছি। তো দেখো এখানে আমার স্মল স্যাম্পলের জন্য এস্টিমেটেড অডস রেশিওর যে অ্যাডজাস্টিং ফর্মুলাটা, সেটা হচ্ছে এডি ডিভাইড বাই বি প্লাস 1 সি প্লাস 1। ঠিক আছে, এখন আমরা করব কি, স্মল স্যাম্পলের জন্য অডস রেশিওর যে লগারিদমের ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করব। দেখো লগ অফ এ প্লাস হাফ বি প্লাস হাফ ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস হাফ সি প্লাস হাফ। এখন আমরা এখানে সুন্দর মতন হচ্ছে এর মান বসিয়ে সেটার সাথে হাফ যোগ করে এই ভ্যালুটা পাবো, ডি এর সাথে হাফ যোগ করে হচ্ছে এই ভ্যালুটা পাবো, তারপরে বি এর সাথে হাফ যোগ করে হচ্ছে এই ভ্যালুটা পাবো, সি এর সাথে হাফ যোগ করে হচ্ছে এই ভ্যালুটা পাবো। এরকম করে হচ্ছে আমরা সব ভ্যালুগুলা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা তার লগারিদম নিব। লগারিদম নিলে সেক্ষেত্রে 0.43 আমার হচ্ছে এখানে ধরা একটা ক্যালকুলেশন ভ্যালু আমার মান আসলো। তো সেক্ষেত্রে আমরা লগ অফ অডস রেশিওর মানটা আমরা পেয়ে গেলাম 0.43। এখন যদি লগ অফ অডস রেশিও এটার হচ্ছে ভ্যারিয়েন্সের জন্য আমরা হচ্ছে এস্টিমেট করতে চাই, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ লগ অডস রেশিও, এটা যদি করি সেক্ষেত্রে আমার দেখো আমাদের যে সূত্রটা আছে ভ্যারিয়েন্স অফ লগ অডস রেশিও, আমি আগের স্লাইডে আবার যাচ্ছি, এই যে এই সূত্রটা, অর্থাৎ 1 ডিভাইড বাই a প্লাস হাফ, 1 ডিভাইড বাই b প্লাস হাফ, 1 ডিভাইড বাই c প্লাস হাফ, 1 ডিভাইডেড বাই d প্লাস হাফ। এই সূত্রটাতে হচ্ছে এখন আমরা মান বসাবো। এই যে দেখো মান বসানোর পরে 1 বাই এটা, এই যে প্লাস 1 বাই এটা হচ্ছে মান বসালাম, মান বসানোর পরে ক্যালকুলেট করে আমার মান আসলো আর কি 0.065। ওকে, তো লগ অফ অডস রেশিও হচ্ছে আমরা ভ্যারিয়েন্সটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমার এটা স্ট্যান্ডার্ড এরর বের করার পালা। আচ্ছা, যেহেতু আমার কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড এরর লাগবে, হচ্ছে তাই হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লগ অফ অডস রেশিও ইকুয়াল টু রুট ওভার অফ কি, স্ট্যান্ডার্ড এর সূত্র কি, রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে রুট ওভার অফ ভ্যারিয়েন্স মানে কি, রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ লগ অডস রেশিও ফর স্মল স্যাম্পল। সেক্ষেত্রে জাস্ট এটা মানটা রুট ওভারের ভিতরে হচ্ছে এই মানটা আমরা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমার রুটের মান আসলো হচ্ছে 0.2545। এখন আমরা সুন্দর মতন কনফিডেন্স ইন্টারভালের সূত্র যেটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, সেখান থেকে হচ্ছে সূত্রটা নিয়ে আমরা জাস্ট মান বসিয়ে দিব। দেখো এখানে মান বসানোর পরে আমরা হচ্ছে একটা
কিন্তু প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস করে হচ্ছে একবার হচ্ছে আমরা প্লাস করব এই ভ্যালুটার সাথে, এই যে এই গুণটা করার পরে এই যে 0.50 এসছে, 0.43 সাথে 0.50 একবার হচ্ছে আমি যোগ করব, যোগ করলে আমার আসে 0.93, আর 0.43 থেকে হচ্ছে 0.50 আরেকবার হচ্ছে বিয়োগ করব, এবং বিয়োগ করলে আমার আসে -0.07। এই ক্ষেত্রে অবশ্যই তোমরা লোয়ার লিমিটটা ফার্স্টে লিখবে, তারপরে আপার লিমিটটা পরে লিখবে, ঠিক আছে। এর জন্য প্রথমে হচ্ছে আমার যে বিয়োগ করাটা, প্রথমে বিয়োগটা করবে, তারপরে কমা দিয়ে হচ্ছে যোগফলটা লিখবে। ওকে, তাহলে হচ্ছে এখানে এই অঙ্কটা যদি আমরা কনসিডার করি, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমার কনফিডেন্স লেভেলটা আসবে 0.85, হচ্ছে 8.511। ওকে, এরপরে দেখো কনফিডেন্স ইন্টারভাল ফর এআর, আরএইচ, ইআর। অলরেডি তোমরা হচ্ছে তোমরা বেশ কিছু মেজার কিন্তু অলরেডি হচ্ছে একেবারে প্রথমে যখন আমি মেজার্স অফ অ্যাসোসিয়েশন ফার্স্ট যে ক্লাসে শুরু করেছিলাম, সেখানে তোমরা কিন্তু বেশ কয়েকটা মেজার দেখেছিলাম। তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে ওআর, তারপর প্রথমটা ছিল সম্ভবত আরআর, প্রথমটা ছিল আরআর, তারপরটা ছিল ওআর, তারপরে কিন্তু তোমার আরো দু তিনটা মেজার ছিল। সেই মেজারগুলারই সংক্ষিপ্ত রূপ এখানে আমি ব্যবহার করেছি এআর, আরএইচ, ইআর, ঠিক আছে। এগুলোর জন্য এখন আমরা, অর্থাৎ বাকি যে মেজার্স অফ অ্যাসোসিয়েশন গুলো ছিল সেগুলোর জন্য হচ্ছে এখন আমরা হচ্ছে কনফিডেন্স ইন্টারভালটা বের করব। তো আসো সেক্ষেত্রে আমার হচ্ছে প্রথমেই যে কাজটা লাগবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে প্রথমেই আমি P1 আর P2টা ধরে নিব। দেখো এখানে হচ্ছে 2/2 টেবিলটা এখানে আমি হচ্ছে দিয়েছি যে এক্সপোজ আর নন এক্সপোজ, ডিজিজ আর নন ডিজিজ, ঠিক আছে। তো আমি ভ্যালুগুলো দিলাম এ বি সি ডি, ক্ষেত্রে হচ্ছে মার্জিনাল যোগফলগুলো আমার এই পাশে আর এই পাশে বসে গেল। বসে যাওয়ার পরে দেখো এখন P1 সমান হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই, আর P2 হচ্ছে সমান প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। এই সব জিনিসগুলো কিন্তু তোমরা আগেই হচ্ছে দেখেছো যে এগুলা কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, আগের ক্লাসগুলো যদি কন্টিনিউ করে থাকো এগুলো অবশ্যই ধরতে পারার কথা। তো তারপরে দেখো এআর এর সূত্র যদি আমরা ফেলি, অর্থাৎ এআর আমার নতুন যে মেজারমেন্টটা, তো সেক্ষেত্রে তোমার এআর সমান সমান আসবে হচ্ছে, দুঃখিত একটু 1 মিনিট তোমরা একটু হোল্ড করো, আমি হচ্ছে এখনই হচ্ছে আবার ক্লাসে ফিরে আসছি। দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, এআর এর মেজারমেন্টে হচ্ছে এআর সমান সমান আমরা লিখতে পারবো P1 মাইনাস P2। সেক্ষেত্রে এটাকে P1 এর যে মানটা আমরা বসালাম, P2 এর মানটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে P1 কার্ডের যে সূত্র আছে A ডিভাইড বাই A প্লাস বি, আর P2 কার্ডের সূত্র C ডিভাইড বাই C প্লাস ডি, সেটা আমরা লিখে ফেললাম। তাহলে হচ্ছে এআর কার্ড সমান সমান হচ্ছে P1 কার্ড মাইনাস P2 কার্ড। ওকে, আচ্ছা, এখন লার্জ স্যাম্পল যদি আমরা নেই, সেক্ষেত্রে লার্জ স্যাম্পলের ক্ষেত্রে P1 কার্ড কিন্তু অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যেখানে তোমার মিন হবে হচ্ছে P1 আর ভ্যারিয়েন্স হবে P1 ইন্টু 1 মাইনাস P1 বাই N1। সেম ওয়েতে P2 কার্ডও হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে উইথ মিন P2 এবং ভ্যারিয়েন্স P2 ইন্টু 1 মাইনাস P2 ডিভাইড বাই N2। ওকে, আচ্ছা, এখন দেখো ভ্যারিয়েন্স অফ P1 কার্ড ইকুয়াল টু হচ্ছে P1 ইন্টু 1 মাইনাস P1 বাই N1। আর ভ্যারিয়েন্স অফ P1 কার্ড হচ্ছে এটার যদি আবার এস্টিমেট করি, অর্থাৎ এই ভ্যারিয়েন্সেরও যদি এস্টিমেটেড মান বের করি, তাহলে প্রত্যেকগুলোর উপরে হচ্ছে আমার কার্ড চলে যাবে, অর্থাৎ P1 কার্ড ইন্টু 1 মাইনাস P1 কার্ড ডিভাইড বাই N1। আচ্ছা, ভ্যারিয়েন্স অফ P2 কার্ডের সূত্র যদি আমার হয় সেম ওয়েতে, ভ্যারিয়েন্স অফ P2 কার্ডের যদি আমরা এস্টিমেটেড ভ্যালু চাই, সেক্ষেত্রে সেটা হবে P2 কার্ড 1 মাইনাস P2 কার্ড ডিভাইডেড বাই হচ্ছে N2। এক্ষেত্রে আমার 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল এআর এর জন্য হবে P1 কার্ড মাইনাস P2 কার্ড প্লাস মাইনাস Z আলফা বাই 2 স্ট্যান্ডার্ড এরর অফ P1 কার্ড মাইনাস P2 কার্ড। এই গেল হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে এখন আমরা করব। তো 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল এআর এর জন্য হচ্ছে আমার, যেটা হচ্ছে একটু আগে হচ্ছে আমি বললাম, এই হলো তোমার কনফিডেন্স ইন্টারভাল। আর এখন যদি আমরা এটা স্ট্যান্ডার্ড এরর বের করতে চাই,
P1 কার্ড মাইনাস P2 কার্ডের, দুঃখিত, অর্থাৎ এআর এর জন্য, সেক্ষেত্রে এটা এস্টিমেটেড ভ্যালু সমান সমান হবে হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ P1 কার্ড প্লাস ভ্যারিয়েন্স অফ P2 কার্ড। আচ্ছা, এবার ভ্যারিয়েন্স অফ P1 কার্ডের হচ্ছে এখানে আমরা মানটা বসিয়ে দিলাম, P1 কার্ড ইন্টু 1 মাইনাস P1 কার্ড বাই N1, আর ভ্যারিয়েন্স অফ P2 কার্ডের মানটাও এখানে বসিয়ে দিলাম, আর এই রুট ওভারের জন্য এই হাফটা আমরা আনলাম। এখন আমরা চলে যাচ্ছি মেজার্স অফ ইফেক্টে। অর্থাৎ দেখো তাহলে এর আগের স্লাইডগুলোতে আমরা কি দেখলাম, যে আমরা ওআর আর আরআর এর জন্য হচ্ছে বিগত 2-3টা ক্লাস হচ্ছে আমরা হচ্ছে ওগুলা কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্য মেজারমেন্ট গুলা দেখেছি। আর হচ্ছে আজকে আমরা দেখলাম হচ্ছে বাকি যে মেজার্স অফ অ্যাসোসিয়েশনের জন্য যে মেজারমেন্ট গুলা ছিল, অর্থাৎ এআর সাথে ছিল আরো 2-1টা মেজারমেন্ট ছিল। তো সবগুলোর জন্য কনফিডেন্স ইন্টারভাল ওভারঅল আমরা কিভাবে বের করবো সেটাই হচ্ছে এতক্ষণ আমরা দেখলাম। তো এখন আমরা চলে যাব মেজার্স অফ ইফেক্টে, অর্থাৎ মেজার্স অফ পটেনশিয়াল ইমপ্যাক্টে। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রথমেই যে কথাটা বলার, যে আমরা জানি যে একটা পপুলেশন অবশ্যই তোমার এক্সপোজড পারসন এবং আনএক্সপোজড পারসন, এক্সপোজ আনএক্সপোজ দুই ধরনের ইন্ডিভিজুয়াল নিয়েই কিন্তু হচ্ছে পপুলেশনটা তোমার কনস্ট্রাক্ট হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে আমার হচ্ছে অ্যাট্রিবিউটেবল রিস্ক এআর, একটু আগে যে এআর এর কনফিডেন্স ইন্টারভাল বের করেছি অলরেডি। আচ্ছা, এআর আর হচ্ছে এআর পার্সেন্টেজ, হ্যাঁ, এই দুইটাই আমার হচ্ছে তোমার স্টাডির যে এক্সপোজ গ্রুপ আছে তার সম্পর্কে ইনফরমেশন দিবে এক্সপোজারের উপর বেস করে। ঠিক আছে, আর যদি আমি পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক অথবা পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্টেজের কথা চিন্তা করতে চাই, সেক্ষেত্রে এই দুইটা জিনিস, অর্থাৎ পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক আর হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্টেজ, এরা হচ্ছে পপুলেশন সম্পর্কে হচ্ছে ইনফরমেশন দিবে এক্সপোজারের উপর বেস করে। ঠিক আছে, প্রথমটা কি ছিল, যে যদি হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক না হয়, নর্মাল অ্যাট্রিবিউটেবল রিস্ক বা পার্সেন্টেজ অফ অ্যাট্রিবিউটেবল রিস্ক হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে এক্সপোজ গ্রুপের জন্য ইনফরমেশন দেবে। আর হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক হচ্ছে তোমার হচ্ছে পপুলেশন সম্পর্কে যে ইনফরমেশন দিবে। দুইটা ক্ষেত্রে একটা জিনিস সামঞ্জস্যতা আছে, সেটা হচ্ছে যে এরা সব ইনফরমেশন গুলাই দিবে এক্সপোজারের উপরে বেস করে। চলে আছি পরের স্লাইডে। দেখো এখানে আমি আরআর এর জন্য ফর্মুলা আমার আছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। এখানে আমি ডান পাশে 2/2 টেবিলটা দেখিয়েছি, দেখো ডিজিজ, নন ডিজিজ, এক্সপোজ এবং নন এক্সপোজ, সেক্ষেত্রে টোটাল গুলা মার্জিনাল গুলা হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আর আর ইকুয়াল টু হচ্ছে যদি হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই এর সূত্রটা ভাঙি, তাহলে আমরা পাবো a ডিভাইড বাই a প্লাস b, আর প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার সূত্রটা হচ্ছে c ডিভাইড বাই c প্লাস d। তো হচ্ছে এটা লিখে ফেললাম আমরা মান বসিয়ে। এখন আমরা কিছু জিনিস ডিফাইন করে নেব। ওকে, আচ্ছা, তো কিউমুলেটিভ ইনসিডেন্স অ্যামাং এক্সপোজার গ্রুপ, ইনসিডেন্স অ্যামাং নন এক্সপোজার গ্রুপ এবং কিউমুলেটিভ ইনসিডেন্স ইন পপুলেশন, এগুলো হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে আইডেন্টিফাই করে এগুলো ডিফাইন করে নিই। এখন হচ্ছে এআর আর আরডি বলো বা ইআর বলো, এই সবগুলো হচ্ছে একই রকম ফর্মুলা দিয়ে হচ্ছে ডিফাইন হবে। সেক্ষেত্রে এআর সমান সমান হবে হচ্ছে তোমার আই মাইনাস আই নট, অর্থাৎ আচ্ছা, আই এখানে আমার কি রেফার করছে, আই আমার রেফার করছে হচ্ছে ইনসিডেন্স ডেন্সিটি যেটা আছে সেটাতে হচ্ছে কিউমুলেটিভ ইনসিডেন্সটা আছে কিনা সেটা। তো হচ্ছে অ্যাট্রিবিউটেবল রিস্কের পার্সেন্টেজে তাহলে আমরা কি পাবো, পার্সেন্টেজ অফ অ্যাট্রিবিউটেবল রিস্ক ইকুয়াল টু হচ্ছে আই মাইনাস আই নন ডিভাইড বাই আই। আচ্ছা, তাহলে এ আর ডিভাইডেড বাই আই। ওকে, তাহলে অ্যাট্রিবিউটেবল রিস্ক এটা গেল হচ্ছে একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্রে আমরা কিভাবে ধরতে পারি, পপুলেশনের ক্ষেত্রে যেটা অ্যামাং পপুলেশন, সেক্ষেত্রে অ্যামাং পপুলেশনের কথা চিন্তা করলে আমার পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক আসবে হচ্ছে আইটি মাইনাস আই নট। সেক্ষেত্রে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্টেজ হবে আমার আইটি মাইনাস আই নট বাই আইটি। ঠিক আছে, এটা কিন্তু আমার নর্মাল অ্যাট্রিবিউটেবল রিস্ক আর অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্টেজ স্যাম্পলের জন্য। আর এই পরবর্তী যে অংশটা হচ্ছে এটা হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক এবং পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্টেজ। ওকে, আচ্ছা, তাহলে আইটি মাইনাস আই নট ডিভাইড বাই আইটি, যখনই পপুলেশনের বিষয়ে চলে আসবো তখন আমি আইটি দিয়ে ভাগ করছি, যখন স্যাম্পলের বিষয়ে আসতেছি তখন হচ্ছে আমি আই দিয়ে ভাগ করছি। মোটামুটি পার্থক্যটা এখানে। ওকে, তাহলে হচ্ছে দেখো এটা হচ্ছে পি আর ডিভাইড বাই আইটি, যেখানে আইটি সমান সমান হচ্ছে এ প্লাস সি বাই এ।
এখন যদি আমি কেস কন্ট্রোল স্টাডির জন্য অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্টেজ বের করতে চাই, সেক্ষেত্রে সেটা আমার হবে RR minus 1 divided by RR into 100, আর হচ্ছে আর আরেকটা হতে পারে, এটা যদি রিলেটিভ রিস্কের ক্ষেত্রে চিন্তা করি, আর যদি অডস রেশিওর মাধ্যমে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে সেটা হবে OR minus 1 divided by OR into 100। এখন RR এবং PR এর মধ্যে রিলেশন হচ্ছে AR percentage equal to হচ্ছে probability of probability না, আচ্ছা prevalence of exposure in population of RR minus 1, prevalence of exposure in population RR minus 1 plus 1। ওকে, আচ্ছা এখানে দেখো আমরা এখানে একটা হচ্ছে ছক এনেছি যেখানে সিটস নো সিটস হচ্ছে তোমার মার্জিনাল হিডিংস গুলো আছে এবং প্রন এবং নন প্রন হচ্ছে দেওয়া আছে, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে এবং মার্জিনাল টোটাল গুলো হচ্ছে আমার দেওয়া আছে। এখন যদি আমি অ্যাট্রিবিউটেবল রিস্ক বের করতে চাই তাহলে আমি খুবই দুঃখিত, আচ্ছা তাহলে আমার কি করতে হবে যে এই 9 কে আমরা ডিভাইড করব এই টোটাল দিয়ে 846 দিয়ে। এটা ডিভাইড করার পরে আমরা বিয়োগ করব সেই জিনিসটা যেটা আমরা পাবো 6 কে 1781 দিয়ে ভাগ করে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.7%। এক্ষেত্রে এটা আমার কি ডিনোট করছে, এটা বোঝাচ্ছে 7 per 1000 among 1000 babies in the exposed group, that is among 1000 babies who are prone to sleep, there are 7 excess cases of seeds due to the exposure। ওকে, আর যদি অ্যাট্রিবিউটেড রিস্ক পার্সেন্টেজটা আমরা করতে চাই, জাস্ট আমরা হচ্ছে AR কে I দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ দিয়ে ফেলবো, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ পাচ্ছি হচ্ছে 67%। Among all the cases, that is seats in the exposed group, about 67% of the total seats happen due to the exposure। এখন যদি আমি কিউমুলেটিভ ইনসিডেন্স এক্সপোজার বের করতে চাই সেক্ষেত্রে আমার 9 কে দেখো ও যে I এর যে মানটা সেটা কিভাবে বের করবে, যেখানে I এর মানটা এখানে হচ্ছে আমরা বের করে দেখিয়েছি, অর্থাৎ 9 divided by 846, এই যে এই অংশ এটা, ঠিক আছে, এটা আমার I ডিনোট করবে। আচ্ছা, আর I নট হচ্ছে কিউমুলেটিভ ইনসিডেন্স নন এক্সপোজ গ্রুপের জন্য, অর্থাৎ এই যে নন এক্সপোজ গ্রুপের জন্য অর্থাৎ নন প্রন হচ্ছে 6 ডিভাইড বাই হচ্ছে এই টোটালটা, এটা হবে তোমার কি এই যে এটা এখানে আছে, এটা এই যে, ঠিক আছে, এটা হচ্ছে 0.341%। এবার চলে আসে কিউমুলেটিভ ইনসিডেন্স ইন দ্য পপুলেশন। সেক্ষেত্রে এটাকে প্রকাশ করা হবে IT দ্বারা এবং সেটা হবে 15 ডিভাইডেড বাই 2607, অর্থাৎ 5.8 পার 1000 অর্থাৎ 0.58%। আচ্ছা, PAR equal to IT minus I naught 0.235%, যেখানে 2.4 per 1000 অর্থাৎ if exposure is removed then for every 1000 babies 2.4, যেটাকে আমরা দুটা হচ্ছে লিখতে পারি কারণ হচ্ছে বাচ্চা তো আসলে ভগ্নাংশ হয় না, এর জন্য 2 excess cases of seeds can be averted or eliminated। ওকে, এরপরে হচ্ছে PAR পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা আসতেছি PAR divided by IT into 100, অর্থাৎ 41%। If exposure is removed from the population for every 1000 babies, 41% of total cases of seeds can be eliminated। আচ্ছা, এরপরে দেখো RR এর ক্ষেত্রে এবং OR এর ক্ষেত্রে আমরা এটা বের করে দেখেছি। সেক্ষেত্রে RR এর ক্ষেত্রে দেখো এই মান বসানোর পরে আমরা পেয়েছি 8.12, অর্থাৎ probability of seeds is 3.12 is 3.12 times higher for exposure group। এক্সপোজার গ্রুপ এখানে হচ্ছে প্রোন বেবি, যেটা মানে স্লিপের ক্ষেত্রে প্রোন যেটা বা হচ্ছে ঘুম কাতুরে যেসব বেবি সেটা বোঝাচ্ছে। ওকে, আর অডস রেশিওর ক্ষেত্রে আমার আসছে কি 3.14, অর্থাৎ অলমোস্ট ইকুয়াল টু, দেখো এখন এই যে 3.14 আর 3.12 এই দুইটা মান কিন্তু একদম কাছাকাছি, ঠিক আছে। এখন দেখো তাহলে এটাই ব্র্যাকেট এখানে বলা হয়েছে যে অলমোস্ট ইকুয়াল টু RR as disease is rare। আচ্ছা, ডিজিজ রেয়ার ডিজিজের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে রেয়ার ডিজিজের ক্ষেত্রে রিলেটিভ রিস্ক আর অডস রেশিওর ক্ষেত্রে হচ্ছে মান দুইটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেম হবে। আচ্ছা, odds of success is more than 3 times higher for sleep prone অর্থাৎ exposed babies। এরপরে আসো আমরা চলে যাচ্ছি ডায়াগনোসিস টেস্টিং এ। ওকে, ডায়াগনোসিস টেস্টিং এখানে দেখো আমরা হচ্ছে ডায়াগনোসিস টেস্টিং এ হচ্ছে একটা অঙ্ক এখানে তুলে ধরেছি
যে a test is issued to screen people for hepatitis B. The sensitivity of the test is 95% and specificity is 90%. From those, the total number of persons being tested for hepatitis B is 50,000. Assume that the true prevalence of hepatitis B is in the population. Okay, is 100 per 50,000. এখন আমাকে দুটো জিনিস বের করতে বলেছে, একটা হচ্ছে ট্রু পজিটিভ নাম্বারস, ক্যালকুলেট দ্য ট্রু পজিটিভ নাম্বারস, আর আরেকটা জিনিস বলেছে হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফলস পজিটিভস নাম্বার। ওকে, তো এখন আমরা হচ্ছে ছকটাতে চলে যাই যে হ্যাপাটাইটিস বি প্রেজেন্ট এবং হ্যাপাটাইটিস বি অ্যাবসেন্ট, আর এখানে হচ্ছে পজিটিভ রেজাল্ট দিয়েছি, দুইটা নেগেটিভ রেজাল্ট দিয়েছি, আউটকামটা এই পাশে। ওকে, তাহলে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে ট্রু ভ্যালু, সি হচ্ছে ফলস, বি হচ্ছে ফলস, ডি হচ্ছে ট্রু। এখন দেখো তাহলে এসিটা কি হবে 0.95, অর্থাৎ এ ডিভাইড বাই এ প্লাস সি, আর হচ্ছে এসপি কি হবে হচ্ছে 0.90, যেখানে ডি ডিভাইড বাই বি প্লাস ডি, অর্থাৎ এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন, লাস্টের এই ইকুয়েশন দুইটাকে আমরা, লাস্টের দুই লাইনটাকে আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন নাম্বার দিলাম। এবার দেখো দ্য প্রিভিলেন্স অফ দ্য ডিজিজ হচ্ছে এ প্লাস সি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আচ্ছা, এখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কে যদি আমি এন দ্বারা ডিভাইড করি, এই হলো এন, তাহলে এ প্লাস সি ডিভাইডেড বাই এন 100 per 50,000. Hence a plus c equal to 100 and b plus d equal to 50,000 minus 100, 49,900. এখন এক নম্বরে যদি আমরা মান বসে সেক্ষেত্রে a ইকুয়াল টু হচ্ছে ট্রু পজিটিভস, যেটা কিনা আমার 95 হবে, আর দুই নম্বরে হচ্ছে d ইকুয়াল টু হচ্ছে ফলস নেগেটিভ, অর্থাৎ 0.90 ইন্টু 49900 44910 যদি আমরা গুণ করি, আর c হচ্ছে ফলস নেগেটিভ, যেটা হচ্ছে 5 যোগ করবে, আর b হচ্ছে ফলস পজিটিভ, যেটা হচ্ছে 4990 ক্যালকুলেট করে আসতেছে। তো তোমাদের হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল। সামনের দিন আমরা হচ্ছে এপিডেমিওলজির নতুন কোনো টপিক হচ্ছে পড়বো, আশা করছি হয়তো ভ্যালিডিটির উপরে তোমাদের পরবর্তী ক্লাসটা হতে পারে। তো তোমাদের সিলেবাস মোটামুটি অর্ধেকের বেশ খানিকটা অংশই হচ্ছে অর্ধেকের মতো প্রায় শেষ, বা অর্ধেকের কিছুটা বেশিও বলা যেতে পারে। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের, তোমরা ক্লাসগুলো অবশ্যই এগুলো নিয়ে স্টাডি করবে, পড়াশোনা করবে, নতুবা কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। তো আশা করি এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই সবার জন্য দোয়া করবে এবং সুস্থ থাকার আপ্রাণ চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া করবে। ধন্যবাদ।